স্বাগতম প্রিয় শিক্ষার্থী। তোমাদের গতদিন আমি কৃষি সম্প্রসারণের পঞ্চম যে ইউনিট আছে নেতৃত্ব, এটা শুরু করেছিলাম, কিন্তু আসলে আমি ক্লাসটা পুরো নেওয়ার পর শেষের দিকে এসে দেখি যে 2 মিনিট 3 মিনিট ক্লাস হয়ে ক্লাস বন্ধ হয়ে গেছে আর কি। এমনিতে এই সাবজেক্টটা তোমাদের অনেক পিছানো আছে, তো এখন আমাকে একই কথাগুলো আরেকবার বলতে হবে আর কি। তো এখানে নেতা বা নেতৃত্ব যে জিনিসটা আছে, মূলত নেতৃত্ব কি জিনিসটা, এটা একটা কিন্তু প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি তার নিজস্ব যে চিন্তা ভাবনা আছে বা অনুভূতি আছে সেইটা কিন্তু প্রভাব বিস্তার করে, কিংবা সেইটার ভিত্তিতে অন্যদের চিন্তা ভাবনা, আচার আচরণ, অভ্যাস এইগুলোর উপরে কিন্তু একটা নিয়ন্ত্রণ স্থাপন করেন আর কি। এই ক্ষেত্রে আমরা সাধারণত নেতা বলতে কি বুঝি, যে জনগণের কিন্তু প্রতিনিধি, মুখপাত্র। তার মানে কি, নেতৃত্ব হচ্ছে হলো একটা প্রক্রিয়া, আর নেতা হচ্ছেন এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু আর কি। তো এইখানে একটা ছবি এইখানে দেয়া আছে, যে তোমাদের দেখো যে নেতৃত্বের অর্থ বোঝানোর জন্য, যে মূলত এইখানে এরকম একটা দেয়া আছে, তারপরে দেয়া আছে এরকম, তারপর হচ্ছে হলো এরকম। এই অংশ দ্বারা বোঝাইছে হচ্ছে হলো যে পরিবেশ পরিস্থিতি। এই অংশ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে হলো এই যে নেতার কর্মদক্ষতা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, এই জিনিসটা হচ্ছে হলো এখানে বোঝাইছে আর কি। আর এইটা দ্বারা বোঝাচ্ছে যে এর যে অনুগামী বা যে ফলোয়ার আছে, এই অনুগামীদের কি হচ্ছে প্রত্যাশা, ব্যক্তিত্ব, এই জিনিসগুলো কিন্তু মূলত বুঝাইছে। তো এই সবগুলো জিনিস এই অংশটুকুতে এসে কিন্তু ওভারল্যাপ হয়েছে আর কি। এই যতখানি জিনিস এই জায়গায় মিল খাচ্ছে, এইটুকুই কিন্তু মূলত এটাকে বলছে হচ্ছে হলো নেতৃত্ব। তার মানে পরিবেশ পরিস্থিতির সাথে নেতার কর্মদক্ষতা, সব অনুগামী বা ফলোয়ারদের যে প্রত্যাশা বা ব্যক্তিত্ব, যতটুকু এইখানে মিল পাওয়া গেছে, এই জিনিসটাকে এখানে নেতৃত্ব বলা হয়েছে আর কি। তো এইখানে এই তিনটা বিষয় নিয়েই মূলত নেতৃত্ব, একটা হচ্ছে হলো নেতা, অনুগামী আর পরিস্থিতি। যে নেতা, অনুগামী আর এই যে পরিবেশ পরিস্থিতি, এই তিনটা নিয়ে নেতৃত্ব বোঝানো হয়। মূলত নেতৃত্ব কি জন্য কাজে লাগে, এখানে গুরুত্ব আছে কিছু, নেতৃত্বের গুরুত্ব, তার মানে নেতৃত্বটা আমাদের কি কাজে প্রয়োজন হয়। আমরা জানি যে সম্প্রসারণ কিন্তু একটা শিক্ষামূলক কার্যক্রম। তো এটা ভালোভাবে করতে গেলে আমাদেরকে দেখা যায় যে একটা গ্রামে যে কিংবা যে কোনো জায়গায় আমি যদি নতুন প্রযুক্তি হস্তান্তর করতে যাই, সব কৃষককে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া হয় না। এখানে কি করা হয়, যে একটা গ্রুপ করা হয়। তো যেখানে একটা গ্রুপ থাকবে কিংবা একটা দল তৈরি করা হবে, ওইখানে কিন্তু একটা দলনেতার বিষয় অটোমেটিক্যালি চলে আসে, এবং তার নেতৃত্বে কিংবা তার সহযোগিতায় কিন্তু ওই বাকি যে ওই দলের বা গ্রুপের সদস্য আছে তাদের সাথে কিন্তু ইন্টারাকশন করা হয়। তো এখানে গুরুত্ব হচ্ছে হলো যে আমি একজন সম্প্রসারণ কর্মী, সে কিন্তু একজন চাকরিজীবী, এক জায়গায় নতুন জায়গায় যে চাকরি করতেছেন। তো সেইখানে যে কৃষকদের আস্থাভাজন হওয়া কিংবা তাদেরকে কিছু বলে সেই জিনিসটা বিশ্বাস করানো, কিংবা তথ্য বা ফলাফল এইগুলা প্রদর্শন করা কিন্তু খুব বেশি সহজ হয় না। তো এই সময় কি করা হয়, তারা মূলত যে স্থানীয় নেতা যারা আছে তাদের সাথে নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিত্ব, গ্রামের মোড়ল হইতে পারে, চেয়ারম্যান, মেম্বার, কিংবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কিংবা হাই স্কুলের হেডমাস্টার, কিংবা বড় কৃষক, এদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে তাদেরকে ব্যাপারগুলো বোঝানো হয়। তো তারা পরবর্তীতে তাকে নিয়ে যে বাকি যে গ্রামের সদস্য আছে তাদের সাথে ইন্টারাক্ট করায়। এইভাবেই কিন্তু একটা কর্মসূচি বাস্তবায়ন কিংবা মূল্যায়ন এই জিনিসগুলো করা হয়। এবং
যদি এইখানে কোনো সমস্যা অসুবিধা থেকে যায় এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য, তো সেই ব্যাপারেও কিন্তু নেতা যারা আছেন স্থানীয় তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এইখানে আছে হচ্ছে হলো সফল নেতার কিছু বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলো কেমন? গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা করে, শহর অঞ্চলের সাথে তার যোগাযোগ আছে, তারপর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো তে তার আনাগোনা থাকবে, তারপরে হচ্ছে হলো উদার সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সমাজে উঁচু শ্রেণীর লোক সাধারণত হন, তারপরে দূরদৃষ্টি সম্পন্ন, বুদ্ধিমান হন, ভদ্র বিচক্ষণ, এই জিনিসগুলো আছে। আচ্ছা, এর সাথে একই সাথে সফল নেতার বৈশিষ্ট্য আরেক জায়গায় আছে 5 পয়েন্ট দিনে। এই যে এখানে 20টা পয়েন্ট 21টা পয়েন্ট আছে, এই সবগুলো পয়েন্ট তোমরা পড়ে নেবা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কৃষি সম্প্রসারণ কাজে নেতৃত্বের ভূমিকা, এটা তো তোমাদেরকে সহজ কথায় বললামই যে মূলত কিভাবে 5.2 আছে যে কৃষি সম্প্রসারণ কাজে নেতৃত্বের ভূমিকা। এই ভূমিকাটা কি, তো তোমরা তো আশা করি টের পাইছো যে ভূমিকা হচ্ছে হলো এই যে নেতার তত্ত্বাবধানে কিংবা তার সহযোগিতায় কিন্তু একটা এইখানে কর্মসূচি কিন্তু দাঁড় করানো হয় আর কি। মূলত এখানে 5.3-এর যে হচ্ছে হলো এইটা আছে, ছবিটা আছে, এটা একটা ছবির মাধ্যমে কিন্তু একটা গেটের মতো একটা ছবির মাধ্যমে বলা আছে। তো তোমরা যদি অল্প অল্প নাম্বারের আসে এটা কিন্তু এরকম ছবি আঁকায় দিতে পারো আর কি, তাইলে দেখতে ভালো লাগবে, বেশি নাম্বার তোমরা পাবা। স্থানীয় নেতা শনাক্তকরণ। নেতা এবং কিভাবে শনাক্তকরণ করা যায় যে কে নেতা? আমি তো একজন বাইরে থেকে যে বুঝতে পারবো না যে আমার কার সাথে যোগাযোগ করলে বা কাকে নিয়ে কাজ করলে আমার এই কাজটা খুব সহজে করা যাবে। এইটা বোঝার জন্য এখানে আমাদের দরকার হচ্ছে হলো আমরা যে গ্রামের লোকজনকে নিয়ে বসে যখন আলোচনা করব, সেইখান থেকে যারা বেশি ইন্টারাক্ট করছে, যারা বেশি প্রশ্ন উত্তরের সাথে বেশি প্রশ্ন করতেছে, বেশি যোগাযোগ রাখতেছে, কিংবা যাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু এভাবে নেতৃত্বটা বের করতে পারি। এরপর আছে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে, কর্মশালা করে তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করলে তখন জিনিসটা বোঝা যাবে আর কি। তো এই জিনিসগুলো নেতৃত্বের কিছু শ্রেণী বিভাগ আছে, এটা 5.5-এ। শ্রেণী বিভাগ একটা হচ্ছে হলো 1 নম্বর আছে হচ্ছে হলো পেশাদার নেতা। এই পেশাদার নেতা কি, এরা মূলত হচ্ছে হলো বিভিন্ন চাকুরিজীবী আর কি, যেমন হচ্ছে সম্প্রসারণ কর্মী যারা আছে, হ্যাঁ, উপসহকারী কৃষি কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, তারপরে উপজেলা কৃষি অফিসার, এই যে উপজেলা মৎস্য অফিসার, এই জিনিসগুলো তারা কিন্তু পেশাদার নেতা। আর কিছু আছে হচ্ছে হলো স্থানীয় নেতা। স্থানীয় নেতা, এই যে এতক্ষণ যে কথাগুলো বলা হলো এটা কিন্তু স্থানীয় নেতার কথাই বলা হচ্ছে। এখন পেশাগত নেতার দায়িত্ব বা কর্তব্য, এটা পরীক্ষায় আসতে পারে যে তাদের দায়িত্ব বা কর্তব্য কি। তাদের দায়িত্ব বা কর্তব্য মূলত তারা যেহেতু টেকনিক্যাল পারসন, শিক্ষিত লোক, তাদের বিষয় সম্পর্কে কি পাঠ্যপুস্তকের জ্ঞান আছে, তারা মূলত বিভিন্ন ট্রেনিং আয়োজন করে কিংবা এই কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে, তারপরে হচ্ছে স্থানীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে খুঁজে বের করে, তারপরে হচ্ছে তারা বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে তারা রিসার্চ করে, তারা এগুলা জানে, এগুলা কৃষকদের মাঝে সম্প্রসারণ করার মতো ব্যবস্থা করে আর কি। আর স্থানীয় নেতা তারা যারা আছে, এই তো যেটা বললাম, এরা নিজ ইচ্ছায়, নিজের দক্ষতায়, নিজের একটা বাকিদের মাঝে একটা গ্রহণযোগ্যতা কিংবা একটা নাম অর্জনের জন্য সে কিন্তু এই নেতৃত্বটা করে থাকে। সে কি করে, সে হচ্ছে হলো এই যে পেশাদার নেতা যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন গ্রামীণ সুবিধা অসুবিধা এই সম্পর্কে জানায়। এই জিনিসগুলো হচ্ছে হলো এখানে স্থানীয় নেতার গুরুত্ব আছে। আর একটা আছে হচ্ছে হলো স্থানীয় নেতার দায়িত্ব বা কর্তব্য। এই তো গুরুত্বটা তো তোমরা বুঝতেই পারছো। দায়িত্ব বা কর্তব্য হচ্ছে হলো কি, যে সে প্রয়োজনীয় সময়ে কিন্তু অন্যান্য যারা সদস্য আছে, অন্যান্য গ্রামের লোকজনদেরকে সে সঠিক পরামর্শ দেয়। কেউ কোনো বিষয় সম্পর্কে পরামর্শ চাইলে তাকে কিন্তু যে ভুল পথে পরিচালিত করে না, তাকে
ঠিকঠাক পরামর্শ দিয়ে তাকে কি করে, তার যে কৃষি বিষয়ক হোক কিংবা মৎস্য কিংবা প্রাণী জাতীয় যে ধরনের সমস্যাই হোক না কেন সেই ব্যাপারে কিন্তু সে গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে দিয়ে থাকে। এখন স্থানীয় নেতাও আছে হচ্ছে হলো দুই ধরনের। একটা হচ্ছে হলো কর্মী নেতা, যে দলের সদস্যগুলোর সাথে নিজে কাজ করে, আর একটা আছে হচ্ছে হলো মতামত প্রদানকারী নেতা, যে সরাসরি কাজ করে না, সে শুধুমাত্র ইনস্ট্রাকশন দেওয়ার মাঝে তার কার্যকলাপ সীমাবদ্ধ থাকে। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে হলো স্থানীয় আর পেশাদার নেতার পার্থক্য। এটা তোমরা আশা করি পরীক্ষার জন্য পড়ে নিবা আর কি, এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তো এরপর আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, এগুলো তো বলে গেছি, তোমরা কিছু শুনতে পাও নাই আর কি। এই যে এখান থেকে আমি শুরু করছিলাম যে যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগের সংজ্ঞা কি? যোগাযোগ হচ্ছে হলো এক ধরনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় জানো তোমরা? এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন এই যে ভাব, মনের ভাব, তারপরে তথ্য, তারপরে দক্ষতা, তারপরে হচ্ছে হলো আবেগ, অনুভূতি, ঘটনা, এই জিনিসগুলোর কিন্তু কি হয়, সব কিছুর আদান প্রদান হয়। এটাকেই মূলত বলে যোগাযোগ প্রক্রিয়া। তো যেহেতু আমরা আগেও বলছি যে এক্সটেনশন এমন একটা প্রক্রিয়া যেখানে কি হয়, যে এই যে নিচ থেকে একদম গ্রাম থেকে কোনো সমস্যা যদি তৈরি হয় কোনো কিছু নিয়ে, সেটা আস্তে আস্তে ধাপে ধাপে যেমন হেড অফিসে কিংবা উপর পর্যায়ে চলে যায়, ওইখান থেকেও কি হয়, বিভিন্ন তথ্য বা নতুন প্রযুক্তি সেটা কিন্তু আস্তে আস্তে অঞ্চলে আসে, তারপরে জেলায় আসে, তারপরে উপজেলায় আসে, তারপরে ব্লকে চলে যায়। এই তথ্যগুলো কিন্তু এরকম সবসময় এরকম আদান প্রদান হইতে থাকে, এরকম সাইক্লিক অর্ডারে। তো যেহেতু এখানে তথ্য আদান প্রদান হয়, তো এইখানে আমাদেরকে জানা উচিত যে আসলে এই তথ্যগুলো কিভাবে আদান প্রদান হয়, কি কি পদ্ধতিতে। তো এইখানে একটা মডেল, কয়েকটা নাম আছে। একটা হচ্ছে হলো এই যে দেখো আমি এখানে লিখে দিছি যে বার্লোর মডেল, যেটাকে SMCR মডেলও বলছে। একই সাথে এরপরে আছে হচ্ছে হলো শ্যানন আর ওয়েফারের মডেল, যেটা আছে হচ্ছে হলো 6.2.4 আছে শ্যানন ওয়েফারের মডেল। তারপরে আছে হচ্ছে হলো ল্যাসওয়েল মডেল 6.2.1 আছে। তো এই মডেলগুলা যে কয়েকটা বললাম, এইগুলা পরীক্ষায় আসতে পারে যে ওই মডেল বলতে কি বোঝো, আর এই মডেলের উপাদানগুলা কি। মূলত এখানে কয়েকটা তোমাদের জিনিস কমন থাকে, সেটা মূলত এই তথ্যগুলো যায় কিভাবে। একজন উৎস যিনি আছেন তিনি একটা বার্তা তৈরি করেন এবং বার্তা তৈরি করে একটা নির্দিষ্ট মাধ্যমের ভিতরে পাঠান। এইখানে হইতে পারে এই জিনিসগুলো তিনি এনকোড করে, মানে যে কোনো একটা কোডের মাধ্যমে পাঠাইতে পারে, মাধ্যম বা চ্যানেলের মাধ্যমে সে এই বার্তাটা তৈরি হয়ে সে যায়, যাইতে যাইতে পরবর্তীতে কি হয়, পরবর্তীতে হচ্ছে হলো সেই যে উৎস থেকে মাধ্যমের দ্বারা এই বার্তাটা যে যায় হচ্ছে হলো এই গ্রাহকের কাছে, সেই গ্রাহকরা এই বার্তাটা কিন্তু কি করে, ডিকোড করে বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এইখান থেকে সে লক্ষ্য অর্জিত হয়, কিংবা হচ্ছে হলো সেইখান থেকে ফিডব্যাক আসে। মূলত এইটাই কিন্তু যোগাযোগ প্রক্রিয়া, যে উৎস থেকে এই জিনিসগুলো বার্তা বিভিন্ন মাধ্যমে যায়, যে রিসিভারের কাছে যায়। উৎস থেকে কি মূলত কি তৈরি হয়, বার্তা তৈরি হয়। এই বার্তাটা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমের দ্বারা গ্রাহকের কাছে যায়, গ্রাহক ওই জিনিসগুলো বুঝতে পারে, ডিকোড করে পরে লক্ষ্য অর্জিত হয় কিংবা ফিডব্যাক। এই জিনিসগুলাই প্রত্যেকটা মডেলে বলা আছে। কারোর মডেলে আছে 4টা ধাপ, কারোর মডেলে 6টা ধাপ।
এই জিনিসগুলো এখানে বলছে। তো তোমরা যোগাযোগের সংজ্ঞাটা পড়বা, এখান থেকে যোগাযোগের মডেলগুলোর নাম পড়বা। এই কয়েকটা তো তোমাদের বর্ণনা পড়তে বললাম, এর সাথে সাথে আরও যেগুলো আছে বাল্লো শ্যানন ওয়েভার কিংবা ল্যাসওয়েলের মডেল বাদেও আরও যে মডেল আছে, ব্র্যাডকের মডেল, তারপরে ওকলে গ্যারফোর্ডের মডেল, এই ডিফিউয়ার মডেল, এইগুলা তোমরা নাম পড়বা। আর যে কোনো একটার এই যে চিত্র সহ এই যে দেখবা প্রত্যেকটা মডেলের সাথে ছবি দেয়া আছে, এই ছবি অনুযায়ী ধাপগুলোর বর্ণনা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে আছে 6.2.7 আছে হচ্ছে হলো উপাদানগুলা। এই যে এই উপাদানগুলোর কথাই কিন্তু মূলত এই মডেলগুলোতে আছে, যে যোগাযোগ স্থাপনকারী, তথ্য মাধ্যম, তথ্য ব্যবহারের রীতি, শ্রোতা মণ্ডলী এবং তারপরে শ্রোতাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক যাই বলো আর কি। মূলত 5টা পয়েন্টের কথা এখানে বলছে, যে প্রেরক বা যোগাযোগ স্থাপনকারী, তথ্য মাধ্যম, গ্রাহক, প্রতিক্রিয়া, এই 5টা মূলত প্রধান উপাদান। এরপরে ছিল হচ্ছে হলো 6.3-এর 1, তারপরে 6.3-এর 1.1, 1.2, 1.3 থেকে 4, 5, 6, 7, 8। খামার প্রদক্ষিণ, এই সবগুলো পয়েন্ট এখানে আমি তোমাদেরকে ওই দিন মানে বলতেছিলাম যে খামার পরিদর্শন। তারপরে 1.2-তে আছে 6 পয়েন্ট, এই যে 6.3.1.2-তে আছে অফিস সাক্ষাৎকার, 6.3.1.3-এ আছে ব্যক্তিগত পত্রালাপ। এইগুলো প্রত্যেকটাই কিন্তু যোগাযোগের পদ্ধতি। এই যে খামার পরিদর্শন একটা পদ্ধতি, অফিস সাক্ষাৎকার একটা, ব্যক্তিগত পত্রালাপ একটা, ফলাফল প্রদর্শন, ভ্রমণ বা মাঠ প্রদর্শন, দলীয় আলোচনা, খামার প্রদক্ষিণ, এই সবগুলো তোমরা কি পড়বা, এখান থেকে পড়বা হচ্ছে সংজ্ঞা, এগুলোর অর্থ কি এবং প্রত্যেকটার সুবিধা কি অসুবিধা কি। তারপরে এখানে আলাদা করে একটা প্রশ্ন পড়তে বলছে, যে পদ্ধতি প্রদর্শন আর হচ্ছে হলো ফলাফল প্রদর্শন, এই দুইটার মধ্যে পার্থক্য পড়তে হবে আর কি। তাইলে এই নাম দেখেই কিন্তু প্রত্যেকটা বোঝা যায় যে খামার বা গৃহ পরিদর্শন, এইখানে সম্প্রসারণ কর্মী তিনি নিজে কৃষকের বাড়িতে যে কিংবা তার খামারে যে ওইখানে বিভিন্ন তথ্য যে তিনি শেয়ার করেন, বিভিন্ন সমস্যা শোনেন এবং এইগুলার সমাধান দেন। তো পার্সোনালি সে গেলে কি হবে, ওইখানে তাদের মাঝে এইখানে দেখা যায় যে তাদের ব্যক্তিগতভাবে গেলে কৃষকদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক হয়, একটা বিশ্বস্ততার একটা সূত্র তৈরি হয় এবং কৃষকদেরকে ভালো তথ্য দিয়ে সহযোগিতা করা যায়। যেহেতু দূরবর্তী জায়গায় থাকলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যোগাযোগের কম বেশি হওয়ার জন্য অনেক সময় ভুল তথ্য যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই সমস্যাটা হয় না। তারপরে অসুবিধা হচ্ছে হলো বেশি সময় লাগে। অফিস সাক্ষাৎকার নাম দেখে বোঝা যাচ্ছে এখানে কৃষক তার নিজস্ব সমস্যা নিয়ে অফিসে এসে কিন্তু সমস্যার সমাধান চায়, তো ওই সময় কিন্তু তাদেরকে সুবিধা অসুবিধা নিয়ে এখানে সময় কম লাগে, সম্প্রসারণ কর্মীকে নিচে যাইতে হইলো না, তারপরে হচ্ছে হলো কৃষক এসে নিজে পরিচিত হইলো, এটা অসুবিধা হচ্ছে হলো যে হয়তো কোনো কৃষক অফিসে আসছে, তো তার ওই ব্যাপারটা সম্পর্কে জানা নেই, কিন্তু হয়তো দেখা যাচ্ছে কিছু একটা বলে পাঠিয়ে দিতে হয়, এই জিনিসগুলো থাকে। তারপরে দেখা যায় যে অফিসে এসে অনেক সময় বিভিন্ন অফিসিয়াল সমস্যার জন্য হয়তো সময় নষ্ট হয় কৃষকের, এই জিনিসগুলো। তারপরে আছে ব্যক্তিগত পত্রালাপ, বিভিন্ন চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে কিন্তু এইখানে সুযোগ সুবিধা দেওয়া হয়। তারপরে হচ্ছে হলো দুইটা জিনিস আছে, ফলাফল প্রদর্শন আর পদ্ধতি প্রদর্শন। পদ্ধতি প্রদর্শন জিনিসটা কিছুই না, একটা আমি নতুন প্রযুক্তি আসছে, এটা আমি কিভাবে করলাম, কিভাবে আমি নতুনভাবে একটা নতুন পদ্ধতিতে পেয়ারা চাষ করব, কিংবা একটা নতুন পদ্ধতিতে আমি এই যে হয়তো দেখা যাবে যে হাইড্রোপনিক্স কিংবা হচ্ছে হলো পানিতে চাষ যে জিনিসগুলো আছে, কিংবা ছাদ কৃষি, কেউ হয়তো কোনো এলাকায় জানে না, তাহলে আমি এই নতুন জিনিসটা কিভাবে করব, তাহলে ধাপে ধাপে তাকে এই প্রযুক্তিটা কিভাবে কৃষক করতে পারবে এই জিনিসটা তাদেরকে দেখানো, নিজস্ব
মানে তত্ত্বাবধানের একটা একখণ্ড জমিতে এইভাবে যেটা করা হয় সেটা পদ্ধতি প্রদর্শন। ফলাফল প্রদর্শন হচ্ছে হলো মূলত এই নতুন প্রযুক্তি কিংবা নতুন জাতের চাষাবাদ করে নতুন জাতের ধান কিংবা নতুন একটা ফসল করে আমি কি কতটুকু আমার উৎপাদন হয়েছে, কি পরিমাণ, কত হেক্টরে কত একর, কত একরে কত কেজি, কত টন যে আমার উৎপাদন পাইছি, এই জিনিসগুলো কিন্তু এইখানে ওইভাবে দেখানো হয় হচ্ছে হলো ফলাফল প্রদর্শনে। এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে, এই পার্থক্যটা তোমরা পড়বা। এরপরে আছে হচ্ছে হলো ভ্রমণ বা মাঠ পরিদর্শন। মাঠ প্রদর্শনে কি, যে একদল কৃষককে আমার সম্প্রসারণ কর্মী যদি কোথাও নিয়ে যে অন্য জায়গায় একটা ভালো জায়গায় যেখানে ওই প্রযুক্তিটা খুব ভালোভাবে আলু চাষ হচ্ছে এক জায়গায়, সেইগুলো দেখাইতে নিয়ে গেল, সেটা হচ্ছে হলো ভ্রমণ বা মাঠ প্রদর্শন। এরপরে এগুলো সুবিধা অসুবিধা তো তোমরা পড়ে নিলে বুঝতে পারবা। এরপরে আছে হচ্ছে হলো যে দলীয় আলোচনা। দলীয় আলোচনার মাধ্যমে কি করা হয়, এইখানে দলীয় আলোচনার মাধ্যমে কি করা হয়, একজনকে বসে গ্রুপে নিয়ে সবাইকে নিয়ে আলোচনা করা হয়, অল্প সময় এই তথ্যগুলো সবাই পায় আর কি। আবার দেখা যায় যে অসুবিধা হচ্ছিল, অনেকে হয়তো একটা সমস্যা নিয়ে আসছে, এখন দলের সবার সামনে লজ্জার কারণে হয়তো কিংবা কোনো সমস্যা বলতেই পারলো না, তার সমস্যার সমাধান হইলো না, এটা একটা অসুবিধা হয়। তারপরে খামার প্রদক্ষিণ, এটা অনেকটা ওই মাঠ প্রদর্শন ভ্রমণের মতোই, যে একদল কৃষক কোনো একটা উন্নত খামারে যে সেই খামারটা ঘুরে ফিরে দেখে হাতে কলমে ওইখান থেকে শিক্ষা নিয়ে আসবে আর কি। এই জিনিসগুলো আছে। তারপরে আছে হচ্ছে ছাপানো কিছু যোগাযোগ পদ্ধতি আছে, যেমন যদি কোনো আমি বই ছাপাই, ছোটোখাটো ব্রুশিয়ার ছাপাই, লিফলেট, পোস্টার, এগুলাতে কিন্তু অনেক কিছু দেখানো হয় আর কি। যেমন যে যোগাযোগ স্থাপনের সম্প্রসারণ কর্মী সে কি করে, তো যদি একটা পোস্টার বানানো হয় কিংবা একটা লিফলেট বানানো হয়, এখানে কিন্তু কিছু তথ্য কিন্তু ওইখানে থাকে, যে হইতেছে হলো ওইখানে কোন ফসল সম্পর্কে বলা হয়েছে, এই জিনিসগুলো থাকে, কি কি সমস্যা হইতে পারে, তারপরে ফসল কখন চাষ করতে হবে, কখন কি সার দিতে হবে, কখন কি রোগ পোকামাকড় হইতে পারে, কখন ফলন কিভাবে বোঝা যাবে, কি কি তথ্যগুলো ওইখানে থাকবে, এই জিনিসগুলো কিন্তু ওইখানে থেকে যায়। এইভাবে কিন্তু পোস্টার তৈরি করা হয় আর কি, কিংবা লিফলেট। এখন কৃষি যোগাযোগ স্থাপনে সম্প্রসারণ কর্মীর ভূমিকা, এইটা আছে হচ্ছে হলো 6.4-এ, এই সম্প্রসারণ কর্মীর ভূমিকা, এইটা পরীক্ষায় আসতে পারে আর কি। অবশ্যই সে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে তার একটা ভূমিকা থাকবে, সে তথ্য বা বার্তা বাহক হিসেবে কাজ করবে, সে কৃষকদের সমস্যা সে শুনবে, নিজে বন্ধু সুলভ শ্রোতা, সে কৃষকদেরকে উদ্বুদ্ধ করবে, তাদেরকে নতুন কাজ করার জন্য প্রেরণা দিবে। তারপরে হচ্ছে হলো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সে স্থাপন করবে, সে একটা দক্ষ শিক্ষক হিসেবে কাজ করবে, যেহেতু তাকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয় আর কি। এখন একটা বিষয় আছে যে তথ্য নির্বাচনে কিছু সমস্যা দেখা দেয় আর কি। যেমন যোগাযোগ প্রক্রিয়ার যে কয়েকটা উপাদান আছে, যে বিভিন্ন সমস্যা এখানে দেখা দেয়, সেটা বলছে যে আমি যদি বলি যে 6.5-এ আছে হচ্ছে হলো যে এই বিভিন্ন পদ্ধতির দুর্বলতা বা ঝুঁকি, যে জিনিসগুলো বা সুযোগ, এই কথাগুলোতে আমাদের যে বিভিন্ন মাধ্যমের যে উপাদান আছে, যেমন হচ্ছে হলো যে প্রেরক, তথ্য, মাধ্যম আর হচ্ছে হলো গ্রহিতা, এই চারটা যদি আমি মূল উপাদান নিয়ে যোগাযোগের কথা বলি, তাহলে এর প্রত্যেকটাতে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যে হয়তো প্রেরক দেখা গেল যে যদি আমার ধান গবেষণা ইনস্টিটিউট, তারা যদি ধান সম্পর্কে কোনো তথ্য দেয়, তাহলে একটা বিশ্বাসযোগ্যতা আছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট কিংবা ফল গবেষণা, তারা যদি বিভিন্ন ফলের সমস্যা সমাধান নিয়ে তথ্যগুলো দেয়, আমরা খুব ভালোভাবে নিই। আর যদি কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠান তথ্য দিলে কিন্তু আমরা সেভাবে ওইটার বিশ্বাসযোগ্যতা থাকে না। তারপরে হচ্ছে হলো ভাষাগত সমস্যা, হয়তো
এইখানে পাহাড়ে আনারস চাষ কিংবা বিভিন্ন এই যে পাহাড়ি ফল কিংবা বৈদেশিক বিদেশি ফল কিংবা বেশি হাই ভ্যালু ক্রপ করার জন্য পাহাড়ে প্রজেক্ট নেওয়া হয়েছে। তো ওইখানে দেখা যায় যে আমার যদি উপজাতীয় লোকজন যদি বেশি থাকে, তারা যদি বাংলা ভাষার সাথে সেভাবে পরিচয় না থাকে তাদের, তাইলে যদি আমি ওদেরকে হয়তো বাংলা ভাষায় তাদেরকে বিভিন্ন তথ্য জানাইলাম, তাইলে ওইটা কিন্তু একটা গ্যাপ হিসাবে থেকে যাবে। তারা কিন্তু ওই তথ্যটা বুঝতে পারবে না, নিতে পারবে না। সংস্কৃতি ভাষাগত ব্যবধান থাকার জন্য কিন্তু ওই যোগাযোগ প্রক্রিয়াটা ঠিকঠাক হয় না। তারপরে হচ্ছে হলো একজন বার্তা মাধ্যমে আমি যদি সরাসরি কথা বলি, কারোর কথা হয়তো অস্পষ্ট কিংবা কারোর কথার ভয়েস দূরে যাচ্ছে না, আমি দলীয় আলোচনায় তাদের সাথে কথা বলতেছি, বেশি পিছনের লোকজন সে কথা শুনতে পারতেছে না, কিংবা আমার সাউন্ড সিস্টেম ব্যবহার করার কথা ছিল, আমি সাউন্ড সিস্টেম ব্যবহার না করে কথা বলছি, এরকম হইতে পারে। তারপরে যে সব এলাকা এক এক এলাকার আঞ্চলিক ভাষা কিন্তু সমস্যা। এখন যে চট্টগ্রামের একজন লোক সে যদি যে উত্তরবঙ্গের লোকের সাথে কথা বলে আঞ্চলিক ভাষায়, তাইলে কিন্তু এইখানে যে মাধ্যমের যে সমস্যার জন্য কিন্তু সে জানতে পারবে না। তারপর আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য এই টিভি চ্যানেলে কিংবা মোবাইলে ফেসবুকে ইউটিউবে জানাইলাম, এরকম জায়গার লোকজনের জন্য যেসব জায়গায় ফেসবুক ইউটিউব ইন্টারনেট এই জিনিসগুলোর সহজলভ্যতা কম, তাহলে তারা কিন্তু এই তথ্যগুলো বুঝতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো প্রযুক্তিগত সমস্যা, ভাষাগত, সংস্কৃতিগত মাধ্যমের সমস্যা থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তারপরে হচ্ছে হলো সংবাদপত্রতে আমি পাবলিশ করলাম, সবাই হয়তো শিক্ষিত কিংবা সাক্ষরতা জ্ঞান সম্পন্ন না, তারা পড়তে পারলো না, তারা কিন্তু বুঝতে পারবে না। তো তারপরে কোনো একটা সবাই বিশৃঙ্খলা দেখা দিল, কেউ হইচই করতেছে, কথা শুনতেছে না, তাহলে যারা শুনতে চাচ্ছে তারাও কিন্তু এই তথ্যগুলো শুনতে পারবে না। এই সমস্যাগুলো দেখা দেয়। তারপর দেখা যায় যে যেহেতু তথ্যগুলো ধাপে ধাপে আসে, মহাপরিচালক থেকে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, কৃষক অফিসার কৃষকদের কাছে আসে, তো বিভিন্ন ধাপে যাইতে যাইতে কিন্তু তথ্যের অনেক বিকৃতি দেখা দেয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি। এরপরে কিছু বিষয় ছিল যে হচ্ছে হলো মাল্টিমিডিয়া বা ডিজিটাল যোগাযোগ পদ্ধতি, যেটা এইখানে কয়েকটা জিনিস ছিল। 6.10 ওয়েবসাইট, ইন্টারনেট, ইমেইল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, সিডি-রম, মোবাইল ফোন, ভিডিও, অডিও, রেডিও, টিভি। এই প্রত্যেকটার হচ্ছে হলো তোমরা কি পড়বা এইখান থেকে, প্রত্যেকটার এইখান থেকে পড়বা হচ্ছে হলো এই 6.10 যে জিনিসগুলো আছে। ডিজিটাল যোগাযোগ পদ্ধতি, এখানে বিভিন্ন পদ্ধতির যে আছে সুবিধা অসুবিধাটা তোমরা পড়বা। সুবিধা অসুবিধা বা ঘটনাটা কি, আসলে কি, এই কোনটার অর্থ কি। এইখানে ওয়েবসাইটের অনেক কিছু বিষয় আছে, অত গভীর জিনিসপত্র জানার দরকার নাই। মূলত এই যে মূলত জিনিসটা কি এইটাই জানো আর কি, ওয়েবসাইট কি কিংবা ইন্টারনেট কি, এগুলোর সংজ্ঞাগুলো তোমরা পড়বা আর কি যদি পরীক্ষায় আসে। মূলত এই জিনিসগুলাই আসবে 6.10 যে বিভিন্ন ডিজিটাল যোগাযোগ পদ্ধতির নাম লেখো, ওইখান থেকে একটা দুইটা বর্ণনা আসতে পারে। যেরকম আমি এখানে তোমাকে বলে দিছি যে 6.10.1 আছে হচ্ছে হলো, একে তো গেল, 2 আছে হলো ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন কিভাবে করা হয় জিনিসটা মেইন কথাটা পড়বা। আর একটা পড়বা হচ্ছে হলো ওয়েব কিভাবে কাজ করে। এই 6.10 আন্ডারে আছে হচ্ছে হলো ওয়েব কিভাবে কাজ করে, এই জিনিসটা তোমরা পড়বা আর কি। এইটা 132 পেজে আছে, ওয়েব কিভাবে কাজ করে। এই যে ব্রাউজার প্রোগ্রাম থাকে, যে তোমরা তো সবাই জানো, যেহেতু তোমরা সবাই অনলাইনে ক্লাস করতেছো, আমার এই ক্লাসটা যারাতে অবশ্যই আমি নিশ্চিত যে তোমরা জানো যে ব্রাউজার কিভাবে কাজ করে কিংবা ওয়েবসাইট কিভাবে কাজ করে। তা না জানলে কিন্তু তোমরা আমার কথা তোমাদের কাছে পৌঁছাইতো না আর কি।
তো আমরা একটা হোম পেজে যাই, যে ব্রাউজার একটা আমার ইন্টারনেট কানেকশন থাকতে হয়, আমার একটা মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার এগুলো থাকতে হয়, এখানে ইন্টারনেট কানেকশন থাকলে, সচল ইন্টারনেট কানেকশন থাকলে আমি সেখানে যে কোনো ওয়েব ব্রাউজার খুলে, যেরকম মজিলা ফায়ারফক্স, ক্রোম এগুলো খুলে আমি ওয়েবসাইটের ঠিকানা ইউআরএলটা লিখলে, আমি যদি www.facebook.com লিখি তাহলে আমাকে ফেসবুকে নিয়ে আসবে, youtube.com লিখলে ইউটিউবে চলে যাবে, মূলত এই জিনিসটা। এরপরে আছে 6.4-এ আছে হচ্ছে হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই জিনিসগুলো তোমরা পড়বা যে কীভাবে কি তৈরি করে, অল্প করে একবার রিডিং দিয়ে যাবা, সুবিধা অসুবিধাতে তো অবশ্যই পড়বা। এই যে এখানে তো বলেই দিছি সবগুলো, এই যে সবগুলো পদ্ধতির কিন্তু মূলত এই সুবিধা অসুবিধাগুলো তোমাদেরকে পড়তে বলছি। 6.4-এ আছে পাওয়ার পয়েন্ট, এটা কীভাবে করে তোমরা আসলে অনেক বড় ক্লাস এটা হয়ে যায়, এটা কম্পিউটারের ভিতরে তোমরা শিখছো আশা করি দ্বিতীয় পর্বের যে কম্পিউটারে তোমাদের যে সাবজেক্টটা আছে ওইখানে তোমরা পাওয়ার পয়েন্ট কীভাবে তৈরি করে এটা জানছো। তারপরে আছে হচ্ছে হলো ইমেইল, যেখানে ওই যে ব্যক্তিগত যোগাযোগের কথা বলা হয়েছিল না, তো ইমেইল অ্যাকাউন্ট কীভাবে খোলে এটাও তোমরা জানো আর কি, ইমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে, কীভাবে যায়, এটার সুবিধা অসুবিধা পড়বা। তারপরে আছে 6.10-এ হচ্ছে হলো মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া জিনিসটা কি? 6.7-এ আছে হচ্ছে হলো মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া এই সম্পর্কে এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যে মূলত এখানে লিপি মানে কি অ্যালফাবেট, তারপরে হচ্ছে হলো ইমেজ, তারপরে হচ্ছে হলো ভিডিও কিংবা অ্যানিমেশন, তারপরে অডিও, এই যে জিনিসগুলো আছে এইগুলো ব্যবহার করে যখন আমরা বিভিন্ন তথ্য জানাবো এইগুলাকেই কিন্তু বলা হচ্ছে হলো মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়ার সংজ্ঞা পড়বা, তারপরে মাল্টিমিডিয়ার প্রকারভেদ আছে, এই প্রকারভেদটা তোমরা পড়বা। মাল্টিমিডিয়া থেকে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি 7 নম্বর এটা একটু বড় করে লিখছি, এটা ইম্পর্টেন্ট আছে এই জন্য। এই তো অত ডিপ জিনিসগুলো পড়ার দরকার নেই, তোমার কৃষি রিলেটেড যে জিনিসগুলো আছে ওইখান থেকে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো পড়লেই হবে। মাল্টিমিডিয়া অডিও বা শব্দ কিভাবে কাজ করে, ভিডিও কিভাবে কাজ করে, একবার রিডিং দিয়ে দিও, এখান থেকে অত গভীর প্রশ্ন হবে না যেহেতু এটা কম্পিউটার সাবজেক্ট না। তো অতএব তারপরে আছে ভিডিও ক্যামেরায় কিভাবে রেকর্ড করে, কিভাবে পোস্ট প্রোডাকশনে যায়, কিভাবে রেকর্ডিংয়ে যায়, ভিডিও ক্যাপচার সম্পাদনা, এই ধাপগুলোর নাম পড়বা, যে ভিডিও সম্পাদনা বা ভিডিও ক্যাপচারিং। ভিডিও সম্পাদনা, তারপরে হচ্ছে হলো যে ভিডিও ক্যাপচার, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কি কি ধাপে কাজ করে। এই তো তারপরে আছে হচ্ছে হলো 6.9 আছে হচ্ছে হলো কি এটাই তো মাল্টিমিডিয়ার অন্যতম উপাদান ভিডিও, এটার কথা বললাম। এরপরে আছে হচ্ছে হলো 6.10.10-এ আছে হচ্ছে হলো এই যে মোবাইল ফোন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান এখনকার জন্য, তার কারণ একটা অ্যান্ড্রয়েড ফোন মানে কিন্তু সে মোটামুটি একটা ল্যাপটপের সমান কাজ কিন্তু প্রায় 80% সবই কিন্তু এই করা যায় এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। মূলত এই মোবাইল দিয়ে কি সুবিধা অসুবিধা আছে এই জিনিসগুলো। তারপরে আছে হচ্ছে হলো 6.10.11-তে আছে হচ্ছে হলো রেডিও। মূলত এটা যেহেতু যোগাযোগের অধ্যায়, তো এখানে যোগাযোগের বিভিন্ন মাধ্যমের কথাই কিন্তু বলা হয়েছে। রেডিও ব্যবহারের কি সুবিধা অসুবিধা আছে, যে হয়তো দেখা যায় যে টেলিভিশন অনেক দামি, কিন্তু গ্রামের অনেক লোকজনই কিন্তু এখন হচ্ছে হলো রেডিও ব্যবহার করে, রেডিও ব্যবহারের প্রচলন আছে। তাহলে রেডিও থেকে কি এখানে সুবিধা অসুবিধা পাওয়া যায়। তারপরে আছে হচ্ছে এরপরে টেলিভিশন দিয়ে এই যে বিভিন্ন দুর্যোগের বার্তা কিংবা কৃষি বিষয়ক বার্তা, কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হয়, সেখানে কৃষকের সফলতা প্রচার করা হয়, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানানো হয়। এই জিনিসগুলো কিন্তু সুবিধা অসুবিধা রেডিও টেলিভিশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মোবাইল টেলিফোন রেডিও
মাল্টিমিডিয়া, এই কয়েকটা খেয়াল রাখো কিন্তু। এইগুলোর আবার সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা বা সীমাবদ্ধতা একবার পড়লে আশা করি তোমরা জিনিসগুলো পারবা আর কি, যে মূলত কি এখান থেকে সুবিধা পাওয়া যায়, কি অসুবিধা পাওয়া যায়, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন। আর এখান থেকে যেটা বলছিলাম হচ্ছে এই যে এই মাল্টিমিডিয়াটা, এই যোগাযোগের যে ডিজিটাল উপাদান, এর মধ্যে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। তো তোমাদের 2টা অধ্যায় আজকে শেষ হয়ে গেল, পরবর্তীতে বাকি ক্লাসগুলোও হবে সামনের দিনে। তো তোমাদের যেহেতু এই ক্লাসটা শেষ আর কি, কি বলে এটাকে, ফসল সংরক্ষিত প্রযুক্তি, তাহলে হয়তো 2-1টা ফসল সংরক্ষিত প্রযুক্তির পিরিয়ডে, তো এই পিরিয়ডে তো ক্লাসটা হবে, এর সাথে ফসল মানে সংরক্ষিত প্রযুক্তির সময়ও, ওই সময়েও কিন্তু কিছু ক্লাসে কৃষি সম্প্রসারণ আমি নিব, যেহেতু ওই সাবজেক্টটা শেষ। তো সেটা আগে জানাই দেওয়া হবে যদি কোনোদিন ক্লাস হয় ওই সময়ে। তো ওই সময় তোমরা খেয়াল রাখো আর কি, তাহলে এই বইটা দ্রুত শেষ হয়ে যাবে আর কি। তো ভালো থেকো তোমরা, আর পড়াশোনা করো, হয়তো খুব দ্রুতই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হয়তো হয়ে যাইতে পারে 1-2 মাসের মধ্যে। ভালো থাকো সবাই।